বাড়ির কাজের মেয়ের সাথে নিজের প্রাণপ্রিয় স্বামীর আলিঙ্গন দেখে যেন পায়ের তলার মাটি সরে গেল অদ্বিতীয়ার। হাত পা ক্রমশ অবশ হয়ে আসে তার। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। এসির মধ্যে থাকার পরেও ললাটে বিন্দু বিন্দু ঘামের মুক্তদানার সৃষ্টি হয়। অদ্বিতীয়া তার গাত্রে পরিধানকৃত শাড়ির আঁচল দ্বারা ললাটের ঘাম মুছে জোরে জোরে শ্বাস টেনে নেয়। মাত্র 3 দিন হয়েছে গ্রামের চেয়ারম্যান শামসুল জোয়ারদারের ছোট ছেলে ইরহান জোয়ারদারের সাথে অদ্বিতীয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখনো দুটো হস্ত মেহেদির গাঢ় লাল রঙে রঞ্জিত হয়ে রয়েছে। তনু থেকে কাঁচা হলুদের গন্ধ আসছে। অথচ এরই মধ্যে স্বামীর রঙ্গলীলা দেখতে হলো অদ্বিতীয়াকে। বিয়ের 2 দিন পার হলেও স্বামীকে মাত্র কয়েক ঘন্টার জন্য নিজের কাছে পেয়েছে অদ্বিতীয়া। কিন্তু ইরহান জোয়ারদার তাকে ভালোবেসে তার কাছে আসেনি, এসেছে নিজের শরীরের ক্ষুধা মেটাতে। তবুও অদ্বিতীয়া তার নিয়তিকে মেনে নিয়েছে, কারণ তার দাদি তারা বিবি তাকে বারবার বলে দিয়েছে, স্বামী অমূল্য রতন, স্বামী যেমনই হোক স্বামীর সংসারে মানিয়ে নিতে হয়। স্বামী তাকে যেভাবে চাইবে সেভাবেই তার নিকট নিজেকে সঁপে দিতে। অদ্বিতীয়ার বেশিক্ষণ দাঁড়িয়ে স্বামীর রঙ্গলীলা দেখতে পারল না। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদ্বিতীয়ার লোচনের পানি মুছে রুম থেকে বের হতে যাওয়ার সময় ভুলবশত তার হস্ত লেগে টেবিলের ওপর রাখা ফুলদানি নিচে পড়ে ভেঙে যাওয়ার দরুন বিকট শব্দের সৃষ্টি হয়। সেই শব্দ পেয়ে ইরহানের কার্যে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ কাজের মেয়ে পলিকে ছেড়ে দিয়ে অদ্বিতীয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে তার অধরে হস্ত দ্বারা স্লাইড করতে করতে বলল, ডোন্ট প্যানিক সুন্দরী, টেক ইট ইজি। এই বয়সে এমন একটু আধটু হয়, এটা আমার দোষ না সুন্দরী, আমার বয়সের দোষ। তবে আজ যেটা 2 নয়নে দেখেছো সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো। ভুলেও যেন এই কথা ইরহান জোয়ারদারের কর্ণপাত না হয়। যদি কোনোভাবে ভাইয়া এই ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু তোমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। বলে অদ্বিতীয়াকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে ইরহান রুম থেকে বেরিয়ে যায়। ইরহানের যাওয়ার পানে তাকিয়ে অদ্বিতীয়া বলল, তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলে দাদি। তুমি সব সময় বলতে তুই মেলা ভাগ্যবতী রে, তুই আমার নাহাল কালা হসনি, তুই ধলা চামড়া পাইছস। ধলা মাইয়া গড়ে বিটা মানুষ বহুত ভালোবাসা দেয়। তুই দেখিস তোর স্বামী তোরে মেলা ভালোবাসা দিবনে। তোর এই চাঁদের নাহাল বদনখানা দেখলি যে কোনো বিটা মানুষ যুগ যুগ পার করে দিতে পারবি। তুই স্বামী সোহাগা হবি রে। তোমার ভবিষ্যৎবাণী যে মিথ্যা প্রমাণিত হলো দাদি। আমি তো পারলাম না আমার সৌন্দর্য দিয়ে বরকে আমার আঁচলের তলায় বেঁধে রাখতে। এটাই যে আমার নিয়তি দাদি। মাত্র 16 বছর বয়সে আমার জীবনে যে কত দুর্বিষহ ঘটনা ঘটে গিয়েছে একবারও চেয়ে দেখলো না আমার স্বার্থপর বাবা মা। অদ্বিতীয়া খুবই সাধারণ ঘরের একটা মেয়ে, এতটাই সাধারণ যে সামান্য একটা টিকটিকি মারতেও তার হাত কাঁপে। এই সাধারণ মেয়েটা সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয় গ্রামের খান পরিবারে। অদ্বিতীয়ার বাবা চাচারা মোট 3 ভাই, কিন্তু কারোর ঘরে কন্যা সন্তানের জন্ম হয়নি। খান বংশে অদ্বিতীয়া প্রথম কন্যা হওয়ার সংবাদে সবাই যেন আসমানের চন্দ্র হাতে পায়। আনন্দে উৎসবে মেতে ওঠে গোটা পরিবার। পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হয়। অদ্বিতীয়ার বাবা আজমল খান তার কন্যাকে কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে মেয়ের নাম দেন অদ্বিতীয়া। আস্তে আস্তে ছোট্ট অদ্বিতীয়া সবার আদর স্নেহে বড় হতে থাকে, কিন্তু সেই আদর ভালোবাসা বেশি দিন তার জীবনে স্থায়ী হয় না। অদ্বিতীয়া যখন 7 বছরে তখন অদ্বিতীয়ার বাবা মায়ের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। সেটা আদেও অ্যাক্সিডেন্ট নাকি খুন ছিল সেটা বোধগম্য হয় না ছোট্ট অদ্বিতীয়ার।
বাবা মায়ের মৃত্যুর পর যেন অদ্বিতীয়ার চাচাদের আসল চেহারা তার সামনে প্রদর্শিত হয়। যে চাচাদের চোখে এতদিন ভালোবাসা দেখতে পেয়েছে, সেই চোখে যেন অদ্বিতীয়া ঘৃণার লালসা দেখতে পায়। অদ্বিতীয়ার বাবা কোটি কোটি টাকার সম্পদ তারা আত্মসাৎ করে নিজেদের করে নেয়। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মেয়েটার জীবনে কালো অধ্যায় শুরু হয়। এ কি তিয়া, তুমি ফ্লোরে বসে রয়েছো কেন? শরীর খারাপ করছে? শামসুল জোয়ারদারের বড় ছেলে অর্থাৎ ইজাহান জোয়ারদারের স্ত্রী জারার প্রশ্নে অতীত থেকে বেরিয়ে আসে অদ্বিতীয়া। যারা অদ্বিতীয়াকে আদর করে তিয়া বলে ডাকে। সম্পর্কে সে অদ্বিতীয়ার বড় যা হলেও অদ্বিতীয়াকে সে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। এই 3 দিনে মানুষটা অদ্বিতীয়ার কোমল হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। মানুষটাকে দেখা মাত্রই অদ্বিতীয়া কাল বিলম্ব না করে জারাকে জড়িয়ে ধরে বলে, আমার সাথে কেন সবসময় খারাপ হয় আপু? আমি কি জীবনে কখনো সুখের নাগাল পাবো না? জানি না রে বোন, আমি বুঝতে পারছি না তোমার চাচারা কিভাবে তোমাকে একটা নরকের মধ্যে ঠেলে দিল। তোমাকে বিয়ে দেওয়ার আগে অন্তত একটা বারের জন্য হলেও ইরহানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। শুনেছি ইরহানের নামে অনেকগুলো কেস আছে, কিন্তু শামসুল জোয়ারদার নিজের ক্ষমতা আর টাকার জোরে সেগুলোকে ধামাচাপা রেখে দিয়েছে। তুমি এসব কথা ভুলেও কারোর সামনে বলো না, তাহলে শামসুর জোয়ারদার তৎক্ষণাৎ তোমার জিভ কর্তন করে নেবে। 5 বছর হলো আমি এই পরিবারে বউ হয়ে এসেছি, কিন্তু আজও এই পরিবারের রহস্য আমি উদ্ঘাটন করতে পারিনি। মাঝে মাঝে ভাবি, ইজহারের মধ্যে কি সত্যি শামসুল জোয়ারদারের রক্ত প্রবাহিত হয়েছে? ইজহান ইরহান দুজনই আপন ভাই হওয়ার পরেও দুজন যেন 2 মেরুর। সত্যি, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। যদিও তুমি ইরহানের বিবাহিত স্ত্রী, তবুও তোমাকে বলতে হচ্ছে ইরহানের মধ্যে আমি কখনো কোনো মানুষের বৈশিষ্ট্য পাইনি। সবুর করো, আস্তে আস্তে সবার আসল চেহারা তোমার সামনে আসবে। তুমি অনেক ভাগ্যবতী আপু, ভাইয়ার মতন একটা ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়েছো। সত্যি যারা মেয়েটা অনেক ভাগ্যবতী, তবে ইজহানকে পেতে যারার অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। ইজহান পেশায় একজন পুলিশ অফিসার, যদিও তার পুলিশে চাকরি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শামসুল জোয়ারদার নিজের ভিত মজবুত করার জন্য তার বড় ছেলেকে পুলিশ অফিসার বানিয়েছেন। পুলিশে জয়েন করার পর ইজহান সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে থাকে। তার কাজ দেখে ওপর মহলও সন্তুষ্ট হয়। একের পর এক কেস সলভ করে প্রশংসায় ভাসতে থাকে ইজহান। যথারীতি ইজহান নিজের ডিউটি শেষ করে ফর্মাল ড্রেস পরে বাড়ির সবার জন্য শপিংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। বাড়ির প্রত্যেকটা সদস্যদের জন্য কিছু না কিছু ক্রয় করে ইজহান, যার দরুন বেশ রাত হয়ে যায় তার। ইজহান সকালে গ্রামে যাওয়ার মনস্থির করে। শুনশান রাস্তায় ইজহান ড্রাইভ করছে। মাঝে মধ্যে শীতল বাতাসে তার গা শিউরে উঠছে। ব্যাপারটা মন্দ লাগছে না ইজহানের। সে ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ কোথা থেকে এসে যেন একটা মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। ইজহান অতি দ্রুত ব্রেক নেয়। মেয়েটা হুট করে যেভাবে তার গাড়ির সামনে এসে পড়েছে, মুহূর্তের মধ্যেই কোনো অঘটন ঘটে যেতে পারত। ইজহান কাল বিলম্ব না করে গাড়ি থেকে বেরিয়ে দেখে মেয়েটা কালো পর্দা দ্বারা আপাদমস্তক ঢেকে রেখেছে। শুধুমাত্র তার মায়াবী কাজল রাঙা চোখ দুটো দেখা যাচ্ছে, যে চোখে নিজের সর্বনাশ দেখতে পেল ইজহান। ইজহান কিছু বলার আগেই মেয়েটা ইজহানের বুকে ঢলে পড়ল। ইজহান মেয়েটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কি হলো আপনার? চোখ খুলুন মিস। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখা মাত্রই আপনি সেন্সলেস হয়ে গেলেন। ইজহান কয়েকবার মেয়েটাকে ডাকলো, কিন্তু তার থেকে কোনো রেসপন্স পেল না। ইজহান কি করবে তা বুঝতে না পেরে মেয়েটাকে পাঁজা কোলে তুলে গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিতেই মেয়েটা তড়িঘড়ি করে উঠে অকস্মাৎ তার সামনে ইজহানকে ঝুঁকে থাকতে দেখে কিছুটা শঙ্কিত হয়ে উঠল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে ইজহান বলল, আমাকে দেখে ভীত হওয়ার কোনো কারণ নেই, আমি জনগণের সেবক।
সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়াই আমার কাজ। বিশ্বাস রাখতে পারেন আমার ওপর। ইজানের কথায় মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে পর্দাটা খুলে ফেলল। তৎক্ষণাৎ মেয়েটার ঘন কালো কেশ এদিক ওদিক ছড়িয়ে পড়ল। সেই সাথে বেরিয়ে এলো তার মায়াবী বদনখানা। মেয়েটার চুলগুলো হাত খোপা করে নিঃসংকোচে বলল, পানি হবে আপনার কাছে? প্রচণ্ড পিয়াসা পেয়েছে। ইজহান পানির বোতল এগিয়ে দিতেই মেয়েটা ঢকঢক করে পানি বোতলে পুরোটাই শেষ করে দিয়ে তার গাত্রে পরিধান পর্দাটা খুলে ফেলে দিল। মেয়েটাকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে উঠল ইজহানের। মেয়েটার গাত্রে লাল বেনারসি জড়ানো রয়েছে, গলায় কানে স্বর্ণের গহনা, মেহেদি রাঙা হস্তে চুরির ঝনঝন শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। সর্বোপরি মেয়েটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে। ইজহান গলা আঁকারি দিয়ে বলল, বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছেন কেন? আমি যারা। তো মিস যারা, বয়ফ্রেন্ডের জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন বুঝি? কিন্তু যার জন্য পালিয়েছেন সে আপনাকে ধোঁকা দিয়েছে, তাই তো? বুঝতে পেরেছি। পালানোর সময় আপনার আবেগ কাজ করেছে, বিবেক না। একবারও ভেবে দেখেননি আপনার বিয়ের আসর ছেড়ে পালালে আপনার বাবা মায়ের কি অবস্থা হবে? যে বাবা মা আপনাকে এতগুলো বছর আদর স্নেহ দিয়ে বড় করলো, তাদের মুখে চুনকালি মাখিয়ে আপনি ক্ষণিকের ভালোবাসার পেছনে ছুটলেন। আপনার বাসার অ্যাড্রেস বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসছি। ইজহানের কথাটা শোনা মাত্রই যারার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। যারা চটজলদি গাড়ি থেকে নেমে অনেকটা অস্ফুট স্বরে বলল, যে নরক যন্ত্রণা থেকে আমি বেরিয়ে এসেছি সেখানে আর কিছুতেই ফিরব না আমি। যারাকে গাড়ি থেকে নামতে দেখে ইজহান দৌড়ে গিয়ে পিছন থেকে যারার হাত ধরে বলল, সরি এইভাবে আপনাকে আটকানোর জন্য। আমি একজন পুলিশ অফিসার হয়ে আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি প্লিজ আপনার বাসার অ্যাড্রেসটা দিন। আর না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আইনের হাত খুব লম্বা। বাসা থাকলে তবেই তো অ্যাড্রেস দেব। যেখানে বসবাস করি তাকে আদেও বাসা বলা যায় কি না তা জানা নেই আমার। অন্য সবাই সেটাকে বাসা বলেও আমার কাছে সেটা একটা নরক মাত্র, যেখানে থেকে প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে। শুনেছি আমার জন্মের সময় নাকি আমার মা মারা যান। মায়ের মৃত্যুর 1 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমার জন্য মা নিয়ে আসেন, কিন্তু সে মা ছিল না, ছিল মা নামের কলঙ্ক। তিনি থাকতেও আমি কাজের খালার কাছে বড় হয়েছি। আমার তথাকথিত সৎ মা একজন প্রস্টিটিউট ছিলেন, যেটা বাবা তাদের বিয়ের পর জানতে পারে। তিনি ছলে বলে কৌশলে বাবার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছু নিজের নামে করে নিয়েছে। আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে ওই ডাইনি মহিলা। আমি আমার বাবাকে চোখের সামনে ছটফট করতে দেখেও কিছু করতে পারিনি, কারণ আমাকে ব্ল্যাকমেল করে আমার হাত দিয়েই বাবাকে খুন করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তার অত্যাচার আরও বাড়তে লাগলো। বাসগৃহ হয়ে উঠল একটা আড্ডাখানা। আজে বাজে ছেলে মেয়েদের আনাগানা শুরু হলো বাড়িতে। রাত ভোর পার্টি, ড্রিঙ্কস, অনৈতিক কার্যকলাপ চলতো। তিনি চাইতেন আমিও এই পথের পথিক হই, কিন্তু আমি নিজেকে যথাসম্ভব তাদের থেকে নিজেকে লুকিয়ে রাখতাম। এভাবেই চলছিল আমার জীবন। অকস্মাৎ একদিন আমি আমার সৎ মায়ের পার্টনারের সামনে পড়ে যাই। এরপর থেকে তাদের কুদৃষ্টি পড়ে আমার উপর। আমি সৎ মায়ের কাছে হাত জোর করে বলি, আমি আপনার মেয়ের মতন, প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমাকে আপনি মুক্তি দিন। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তিনি কিছুটা ভেবে বললেন, তুমি আমার মেয়ের মতো না, আমার মেয়েই তো। আমি তো ভুলেই গেছিলাম, আমার মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তুমি যেহেতু এই বাড়িতে থাকতে চাইছো না, ঠিক আছে, আমি মা হয়ে তোমার অনুরোধ ফেলে দিই কি করে বলো? বিয়ের জন্য তৈরি হও মা। এই শুক্রবারই তোমার বিয়ে। বড়লোক বাপের একমাত্র ছেলে, একদম রাজরানী হয়ে থাকবে তুমি। আর যদি বিয়েতে রাজি না হও, এতেও আমার কোনো সমস্যা নেই। বিয়ে না করলে তোমার এই বাড়িতেই থাকতে হবে। তখন তোমার সাথে যদি কোনো অঘটন ঘটে যায়, এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সেদিন নিজেকে নরপশুদের হাত থেকে বাঁচাতে আমি বিয়েতে রাজি হয়ে যাই, কিন্তু পরে জানতে পারি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ঘরে আরও 2 বউ বাচ্চা রয়েছে। যথারীতি বিয়ের দিন উপস্থিত হয়।
আমাকে জোর করে পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দেয়। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। আমি যে কোনো কিছুর বিনিময়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছিলাম। আর সকল দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, মৃত্যু। নিজেকে নিজের হস্তে শেষ করে দেওয়ার জন্য চোখ বন্ধ করে হাতের ওপর ব্লেড টান দেব। আর তখনই আমাদের বাড়ির কাজের মহিলা রহিমা খালা, যার গায়ে আমি আমার মায়ের গন্ধ পেতাম, খালার স্বামী সন্তান ছিল না, মূলত খালা আমার জন্যই আমাদের বাড়িতে পড়ে থাকতো। খালা আমার হাত থেকে ব্লেড ফেলে দিয়ে আমার হস্তে পর্দা ধরিয়ে দিয়ে বলল, আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তোকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। অবশেষে আজ সেই সুযোগ এসেছে। সবাই বরপক্ষের লোকেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে, এখনই সুযোগ। তুই ঝটপট এটা গাত্রে পরিধান করে নে আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যা, না হলে ওরা তোকে বাঁচতে দেবে না মা। কিন্তু খালা, ওই মহিলা যদি জানতে পারে তুমি আমাকে পালাতে সাহায্য করেছো, তাহলে তোমাকে সে ছেড়ে দেবে না। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই তোর নিজের কথা ভাব। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, আমি তোর খেয়াল রাখবো, তোকে ভালো রাখবো। আজ তোর জন্য যদি আমার মৃত্যুও হয়, হোক, এতে আমার কোনো আফসোস থাকবে না। সবকিছু শুনে যেন ইজহান বাকরুদ্ধ হয়ে গেল। সে সন্তর্পণে জারার হস্ত দুটো নিজের হস্তের মধ্যে নিয়ে বলল, আমাকে বিয়ে করবেন মিস? আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। একবার আমার হয়ে দেখুন, আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। বলুন না মিস, বিয়ে করবেন আমাকে? ইজহানের মুখে বিয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল যারা। সে ভাবতেও পারেনি তার সব কিছু জানার পরেও একজন পুলিশ অফিসার তাকে বিয়ে করতে চাইবে। যারার থেকে কোনো রেসপন্স না পেয়ে ইজহান বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। তবে কি আমি ধরে নেব আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছেন? এমনটা মনে হওয়ার কারণ কি? আপনি একজন পুলিশ অফিসার, আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন আমার মতন একটা এতিম মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইবেন? যদি বলি ভালোবেসে বিয়ে করতে চাইছি, সেটা বিশ্বাস করবেন? জানেন, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, হুট করেই হয়ে যায়। যেমনটা আপনাকে প্রথমবার দেখে আমার হয়েছিল। আপনার ওই কাজল কালো চোখে আমি আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। কয়েকটি মুহূর্তের ব্যবধানে আমার হৃদয় হরণ করে নিয়েছিলেন আপনি। আমি চাইলে আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আপনাকে আমার নিজের করে পেতে চাই, একান্তই নিজের। সেদিন যারা এক বাক্যে ইজহানের কথা মেনে নেয়। ইজহান কাল বিলম্ব না করে পরের দিন তাদের বিবাহ সম্পন্ন করে যারাকে নিয়ে গ্রামে চলে আসে। মুহূর্তের মধ্যে ইজহানের বিয়ের খবর গ্রামে ছড়িয়ে পড়ে। শামসুল জোয়ারদার তাদের বিবাহ মানতে নারাজ হন। তিনি তার এমপি বন্ধু সাইফুল শিকদারের মেয়ের সাথে ইজহানের বিয়ে দিতে চেয়েছিলেন নিজের স্বার্থ লাভের জন্য, কিন্তু ইজহান তার পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার ইজহানের ওপর ক্ষিপ্ত হয়ে যান তিনি ইজহানকে সোজাসুজি বলে দেন, এই মেয়ে শামসুল জোয়ারদারের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। আমি কোনোদিনও এই মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে মেনে নেব না। আমার বাড়িতে এই মেয়ের কোনো জায়গা হবে না। শামসুল জোয়ারদারের কথা শুনে লজ্জায় অপমানে যারার মাথা নিচু হয়ে যায়। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে থাকে। যা দেখে ইজহান বলল, সে আমার বিবাহিত স্ত্রী, আমার জীবনসঙ্গী, আমার অর্ধাঙ্গিনী। যে বাড়িতে আমার অর্ধাঙ্গিনীর ঠাঁই মিলবে না, সেই বাড়িতে আমিও থাকবো না বলে ইজহান যারাকে নিয়ে বেরিয়ে আসে। ইজহানকে বেরিয়ে আসতে দেখে তার মা মুক্তি বেগম ইজহানের বাবার কাছে হাত জোর করে বললেন, আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার ছেলেটা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, দয়া করে আপনি তাকে আটকান। প্রত্যুত্তরে শামসুল জোয়ারদার কিছু না বলে হন হন করে হেঁটে নিজের রুমে চলে যান। ইজহান যারাকে নিয়ে তার কর্মস্থলে আসেন। সেখানে তারা একটা বাসা ভাড়া নিয়ে নিজেদের দাম্পত্য জীবন শুরু করে। বেশ সুখে শান্তিতে দিন পার হয় তাদের। ইজহানের এত ভালোবাসা দেখে যারার মনে ভয় হয়। সে ভাবে তার মতন অভাগীর কপালে এত সুখ সইবে তো। দেখতে দেখতে ইজহান যারার দাম্পত্য জীবনের 2 বছর অতিবাহিত হয়ে যায়।
অকস্মাৎ যারা একদিন বুঝতে পারে তার মধ্যে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে, সে ইজহানের বাচ্চার মা হতে চলেছে। নিজের বংশবৃদ্ধির সংবাদ পেয়ে শামসুল জোয়ারদার আর রাগান্বিত হয়ে থাকতে পারেন না ছেলে ও ছেলের বউয়ের ওপর, যারাকে নিজের বাড়িতে নিয়ে আসেন শামসুল জোয়ারদার। নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত হন, কিন্তু সেবার জারার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। যারাও কোনো কারণবশত গ্রামে থাকতে চায় না, তাই সে ইজহানের কাছে ফিরে আসে। এরপর আরও 2 বছর কেটে যায়। যারা আবারও কনসিভ করে। এরই মধ্যে আবার ইরহানের বিয়ের খবর পায়। ইরহানের বিয়ে উপলক্ষে যারা ইজহান দুজনেই গ্রামে এসেছিল, কিন্তু ইজহানের ছুটি না থাকায় সে ফিরে গেছে। যারাও ফিরে যেতে চেয়েছিল, কিন্তু অদ্বিতীয়ার মতন মিষ্টি একটা বোন পেয়ে সে কিছুদিন গ্রামে থাকার মনস্থির করে। ধরনীর বুকে আঁধার নেমে এসছে। শামসুল জোয়ারদারের স্ত্রী মুক্তি বেগম সহ তার 2 জা মিলে রসাই ঘরে মাটির উনুনে রাতে রান্না করছিলেন। তারা 3 জা মিলে রান্না করছিল আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। অদ্বিতীয়া একটা চুল পেতে বসে নীরব দর্শকের মতন তাদের গল্প শুনছিল। অকস্মাৎ সেকালে শামসুল জোয়ারদারের জননী জরিনা বেগম উপস্থিত হয়। তিনি অদ্বিতীয়াকে বসে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ গো বউ পোলারে বিয়া করাইছো কি নিজে রাতে রান্ধে বাইরে খায়ানোর লাইগা? তোমরা কাম করছো আর হেই বউ বিবি হয়ে বসে রইছে কেন? এক বউ তো আমারে নাতিনরে বস কইরে শহরে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাই। এই ডারে যদি আজকারা দেও, হ্যাঁ গতর নাড়াইয়া খাইতে চাইবে না, গতরে তেল চর্বি জমে যাইব। জরিনা বেগমের কথা শুনে মুক্তি বেগম বলল, ও মা মরা একটা বাচ্চা মেয়ে আম্মা, ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছে। আমি ওকে আমার মেয়ে মনে করে এই বাড়িতে নিয়ে এসেছি, কাজের মেয়ে করে না আম্মা। তাছাড়া আমাদের বাড়ির নিয়ম কানুন এখনো অজানা ওর। কিছুদিন যাক, মেয়েটা আমাদের সাথে মানিয়ে নি, তারপর সব ঠিক হয়ে যাবে আম্মা। মুক্তির কথা শুনে জরিনা বেগম নিজের মতন বকবক করতে করতে নিজের রুমে চলে গেল। তিনি যেতেই মুক্তি অদ্বিতীয়ার কাছে এসে বলল, মায়ের কথাই কিছু মনে করো না, আগেকার দিনের মানুষ তো। দাদির কথাই আমি কিছু মনে করিনি আম্মা। দাদির বয়সী আমারও বউ আছে, বউ আমাকে খুব ভালোবাসে। আমি আমার বউ আর তাকে আলাদা করে দেখি না আম্মা। যাই হোক, আমি কি আপনাদের কোনো কাজে সাহায্য করব? তার কোনো প্রয়োজন নেই, তুমি বরং আমাদের রান্না করা দেখে শেখো। যারা তো গ্রামে থাকবে না, কিছুদিন পর শহরে চলে যাবে। আমার পরে তো তোমাকেই সংসারের হাল ধরতে হবে, তাই সব কিছু মনোযোগ দিয়ে দেখো আর শেখো। ঠিক আছে আম্মা, বলে অদ্বিতীয়া ঠাঁই সেখানেই বসে রইল। তারপর রুমে আসার পর রুমের বাইরে পা বাড়ানোর আগেই কাজের মেয়ে পলি এসে অদ্বিতীয়ার পা জড়িয়ে ধরে অশ্রু বরণ করে বলল, আমাকে আপনি মাফ করে দেন ভাবি, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না ভাবি। আমার যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে কলঙ্কিনী, সারা অঙ্গে কলঙ্কের বোঝা নিয়ে বেড়াতে পারছি না আমি। আহ পলি, করছোটা কি? পা ছাড়ো আমার। কি হয়েছে আমাকে খুলে বলো। আমি ইরহান ভাইজানের বাচ্চার মা হতে চলেছি ভাবি। বুঝতে পারছিলাম না কি করব, কার কাছে সাহায্য চাইব। পরে আমার ছোটবেলার বান্ধবী শেফালির কথা মনে পড়ল। ও একটা হসপিটালে আয়ার কাজ করে। ওর সাহায্য নিয়ে পরীক্ষা করে জানতে পারলাম আমি মা হতে চলেছি। আমার মধ্যে ছোট্ট একটা প্রাণ, ইরহান ভাইজানের অংশ বেড়ে উঠছে। পলির মুখ থেকে কথাটা শুনে যেন অদ্বিতীয়ার মনে হলো তার চারপাশ দিয়ে পুরো ধরণী ঘুরছে। অদ্বিতীয়া মনে মনে বলল, কয়েক ঘন্টা আগে স্বচোখে স্বামীর রঙ্গলীলা দেখলাম, এখন আবার এই সংবাদ। না জানি নিজের স্বামীর সম্পর্কে আর কত অজানা তথ্য রয়েছে, যেখানে মেয়েরা স্বামী নামক ব্যক্তিটার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তার ভাগ কাউকে দিতে চায় না, সেখানে আমি আমার স্বামীর সন্তানের মা অন্য কেউ হতে যাচ্ছে। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। অদ্বিতীয়া নিজেকে সামলে নিয়ে বলল, কতদিন চলছে এসব? নিশ্চয়ই 2-1 দিনের এমনটা হয়নি। আমি তো ভেবেছিলাম তোমরা শুধুমাত্র অধরে অধরে সীমাবদ্ধ ছিলে, এখন তো দেখছি জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। আমি জানি ভাবি, আপনি আমাকে খারাপ মেয়ে মনে করছেন। অবশ্য এটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই মনে করতাম। কিন্তু ভাবি, আমি নিরুপায় ছিলাম। অন্যদের মতন আমারও একটা সুখের সংসার ছিল ভাবি, যেখানে আব্বা মা ভাই বোন নিয়ে আমার বাস ছিল।
আব্বা কৃষি কাজ করত। কৃষির ওপর নির্ভর করে আমাদের 5 সদস্যের ছোট্ট সংসার বেশ ভালোই চলতো। পড়াশোনায় বেশ ভালো ছিলাম আমি। প্রাইভেট পড়ার মতন সামর্থ্য ছিল না। আমার বান্ধবী মারিয়ার বাবা আমাদের ক্লাস টিচার ছিল। মাঝে মাঝে কোনো পড়া না বুঝলে আমি মারিয়াদের বাড়ি গিয়ে স্যারের থেকে পড়া বুঝে আসতাম। আবার মারিয়ার থেকে বিভিন্ন নোটস এনেও পড়তাম। দিনটা ছিল শুক্রবার। শনিবারে আমাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটা ম্যাথে আটকে পড়ে গেছিলাম। এজন্য আমি আমার ভাই প্যাভেলকে নিয়ে মারিয়াদের বাড়ি আসি কিছু ম্যাথ বোঝার জন্য। এক পর্যায়ে গল্প পড়াশোনার মধ্যে দিয়ে কখন যে সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় স্যার আমাদের বাড়িতে আসতে দেয় না। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাই সেখানেই রাত্রি যাপন করি। ভোরের আলো ফুটলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ির কাছাকাছি আসতেই নাকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাই। আর একটু সামনে আগাতেই দেখি বাড়ির আঙিনায় মানুষের সমাগম বাড়ছে। এত মানুষের সমাগম দেখে অজানা এক আতঙ্কে পুরো শরীর কম্পিত হয়ে যায় আমার। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হয়। মানুষের সমাগম ঠেলে ভিতরে প্রবেশ করে দেখি আব্বা, মা, বোন, এমনকি আমাদের ঘরের চিহ্নটুকুও নেই। সব আগুনে দগ্ধ হয়ে গেছে। রাতে মা রান্না শেষ করে ভেজা লাকড়ি উনুনের ওপর শুকানোর জন্য রেখে দিত। সেই ভেজা লাকড়ি আস্তে আস্তে শুকিয়ে আগুন লেগে যায়, আর সেই আগুনে সবাইকে জ্বালিয়ে দেয়। আমি আর ভাই বেঁচে থেকেও যেন মরে গেছিলাম। কোথায় যাব, কার কাছে থাকবো বুঝে উঠতে পারছিলাম না। আমাদের দুঃসময় চাচি যান অর্থাৎ ইরহান ভাইজানের আম্মা আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। আমাদের পাশের গ্রামে তার বাবার বাড়ি ছিল। তিনি আমাদের এই করুণ অবস্থা দেখে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেন, আর ভাইকে গ্রামের লোকেরা একটা মুদিখানা দোকানে রেখে দেন। কিন্তু শর্ত দেন, ভাই দোকানে কাজ করার বিনিময়ে তারা ভাইকে থাকতে দেবে আর দুবেলা খেতে দেবে, কিন্তু কোনো মাইনে দেবে না। ভাই তাতেই রাজি হয়ে যায়। ভাইকে ছেড়ে আমিও চলে আসি চেয়ারম্যানের বাড়িতে। কিন্তু একটা মেয়েকে কতদিন বসিয়ে বসিয়ে খেতে দেবে তারা? তাই চাচি আমাকে বাড়ির কাজে নিযুক্ত করে। আমি ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কাজ করতাম। এমনকি ইরহান ভাইজানের রুম পরিষ্কার করা, তার কাপড় চোপড় পরিষ্কার করতে হতো আমাকে। এই বাড়িতে আসার পর থেকেই ইরহান ভাইজান কুদৃষ্টি পড়ে আমার ওপর। নানান কাজের বাহানায় তার রুমে ডাকতো আমাকে। শুধু তাই নয়, রাতে মাঝে মধ্যে তিনি আমার রুমে গিয়ে বাজে ভাবে স্পর্শ করত। আমি অনেক চেষ্টা করেও কাউকে এই ব্যাপারে বলতে পারিনি। বললে কেউ আমার কথা বিশ্বাস করতো না। আবার আমার শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়ে যেত। আমি ইরহান ভাইজানের থেকে যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখতাম, কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারিনি। অকস্মাৎ একদিন খবর আসে ভাই যে দোকানে কাজ করত সেখানে মাস শেষে টাকার গরমিল হয়েছে। মালিকের ধারণা ভাই টাকা চুরি করেছে। সেই টাকা চুরির দায়ভার ভাইয়ের ওপর পড়ে। মালিক জানায় ভাই যদি সব টাকা না দিতে পারে তাহলে ভাইকে পুলিশে দেবে। আমি চাচাজানকে এই ব্যাপারে বলি। তিনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, তিনি চাইলে ব্যাপারটা মিটমাট করতে পারতেন, কিন্তু তিনি কোনো ঝামেলায় জড়াতে চাননি। আবার আমি টাকা চাইলেও তিনি টাকা দিতে নারাজ হন। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে আমি চাচাজানের লকার থেকে টাকা চুরি করি। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে ভুলের মাসুল দিতে গিয়ে কলঙ্কিনী হতে হয়েছে আমাকে। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার আগেই ইরহান ভাইজান দরজায় এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই আমার হাত থেকে আপনা আপনি টাকা নিচে পড়ে যায়। তা দেখে ইরহান ভাইজান নিচে থেকে টাকাগুলো তুলে আমার হাতে দিয়ে আমাকে কাছে টেনে নিয়ে বলেন, তুই বড্ড বোকারে পলি, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি ঠিক কী চাই। তুই যদি আমার প্রস্তাবে রাজি হতিস তাহলে আজ তোকে চুরির অপবাদ নিজের ঘাড়ে নিতে হতো না, আর না তোর ভাইয়ের ওপর অত্যাচার নির্যাতন হতো। এখনো সময় আছে, রাজি হয়ে যা পলি। এতে তোরও লাভ আর আমারও। আমাকে মাফ করবেন ভাইজান, আমি এই পাপ করতে পারবো না। চুরির অপরাধে বাবা তোকে কি শাস্তি দেবে জানিস তো পলি? ইরহান ভাইজানের কথা শুনে আমার পুরো শরীর কম্পিত হয়ে যায়। আমি আমতা করে বলি, হ্যাঁ জানি। চুরির অপরাধে চেয়ারম্যান আমার হাত কর্তন করে নেবে। পৃথিবীতে কত মানুষ আছে যাদের হাত পা নেই, তবুও তারা বেঁচে আছে, হাসি খুশিতে আছে। আমিও না হয় তাদের মতন একজন হয়েই বেঁচে থাকবো। তবুও আপনার কাছে আমি কখনোই নিজেকে বিলিয়ে দেব না। আপনার খুব শীঘ্রই আমি মুখোশ খুলে দেব। আমি ইরহান ভাইজানের কাছে আপনার সমস্ত অপকর্মের কথা বলে দেব। আমার কথা শোনা মাত্রই ইরহান ভাইজান আমার 2 হাত পিছনে মুচড়ে ধরে বলল, আমাকে দেমাগ দেখাস তুই?
এই ইরহানকে? তুই ইরহান সম্পর্কে কিচ্ছু জানিস না পলি। ইরহান যা চায় তাই পায়। সেখানে তো তুই সামান্য একটা কাজের মেয়ে। একটা কাজের মেয়ে হয়েও এত তেজ আসে কোথা থেকে তোর? তোকে অনেকবার অনেকভাবে বুঝিয়েছি আমি, কিন্তু সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বাঁকা করতেই হচ্ছে। আজকে এই মুহূর্তে তোর তেজ, তোর অহংকার আমি ভেঙে গুঁড়িয়ে দেব। এই বলে ইজহান ভাই আমাকে বিছানায় ফেলে পশুর মতন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা পশুর সাথে পেরে উঠিনি। আমার সর্বস্ব লুটে নিয়েছে অমানুষটা। তুমি কাউকে কিছু বলনি কেন? অন্ততপক্ষে ইজহান ভাইকে বলতে পারতে। বলতে চেয়েছিলাম ভাবি, কিন্তু পারিনি। অমানুষের হাত যে অনেক লম্বা হয়। ইরহান ভাইজান আমার সর্বস্ব লুটে নিয়ে ক্ষান্ত হয়নি, সেটা ভিডিও করে রেখেছিল, যেখানে তাকে না দেখা গেলেও আমার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আমার ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আমার ভাইটার কথা চিন্তা করে চুপ ছিলাম আমি, কারণ ভিডিওটা ভাইরাল হলে মৃত্যু ছাড়ার কোনো রাস্তা খোলা ছিল না আমার সেই চুপ থাকাকে ইরহান ভাইজান কাজে লাগিয়ে দিনের পর দিন ইন্টিমেট হয়েছে আমার সাথে। আর যখন তার পাপের ফসল আমার গর্ভে আসে, তখন সে আমার হাতে কয়েক হাজার টাকার চকচকে নোট ধরিয়ে দিয়ে বলে, তোর পাপের ফসলের দায়ভার আমি নিতে পারবো না। তুই যেহেতু আমাদের বাড়ির কাজের লোক, তাই ব্যাপারটা জানাজানি হলে আমার বাবার মান সম্মান নষ্ট হবে। তাই কিছু জানার আগেই অ্যাবর্শন করে নিস। আর যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি তোর ভাইকেও এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। সব দিক থেকেই আমি অপারগ ছিলাম। বারবার মনে হচ্ছিল আপনাকে এই কথাটা জানানো প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করতে পারবেন। এখন আপনি বলে দিন আমি কি করব? আমার কি করা উচিত? তুমি অ্যাবর্শন করবে না পলি। পাপ তোমরা দুজনে করেছো। তোমার গর্ভের শিশুটা নিষ্পাপ। তোমাদের পাপের শাস্তি কেন একটা নিষ্পাপ শিশু ভোগ করবে? একটা নিষ্প্রাণকে দুনিয়ায় আলো দেখানো থেকে বঞ্চিত করো না পলি। বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাও। কিন্তু ভাবি, একটা অবিবাহিত মেয়ের বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কার পরিচয় বড় হবে? লোকে যে তাকে অজন্ম বলে ডাকবে। কেউ তাকে অজন্মা বলে ডাকবে না পলি। সে পিতৃ পরিচয় পাবে। যে আসছে সেও আর 5টা বাচ্চার মতন মা বাবার আদর স্নেহে বড় হবে। কিন্তু ভাবি, যদিও বাবার মুখের ওপরে কথা বলার সাহস আমার নেই, তবুও আমি সকালে এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো। একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে যদি আমাকে সতীনের সংসার করতে হয়, আমি করব। তবুও তোমার সাথে আমি অন্যায় হতে দেব না পলি। পলি তৎক্ষণাৎ অদ্বিতাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক বড় মনের মানুষ ভাবি। বুকের ওপর থেকে অনেক বড় একটা পাথর সরে গেল। অদ্বিতীয়া পলির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্নাকাটি না করে নিজের কাজে মনোযোগ দাও। আমি কথা দিচ্ছি তুমি ন্যায় বিচার পাবে। ঠিক আছে ভাবি, বলে পলি অদ্বিতীয়া রুম থেকে বেরিয়ে গেল। পলি যেতেই অদ্বিতীয়ার দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল। সে রাতে অদ্বিতীয়ার খাওয়া হলো না। যারা কয়েকবার ডাকতে আসলেও অদ্বিতীয়া ক্ষুধা নেই বলে মিথ্যে বাহানায় সবার আড়ালে থেকেছে। মূলত সে চায়নি সকালের আগে কারোর মুখোমুখি হতে। সকাল সকাল চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় অদ্বিতীয়ার। অদ্বিতীয়া তড়িঘড়ি করে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বেজে গেছে। রাতে অনেক কান্নাকাটি করার দরুন অদ্বিতীয়া মাথা ব্যথায় ঘুমাতে পারছিল না। সে সময় রাত 12টা বাজে। ইরহান তখন মদ খেয়ে মাতাল হয়ে রুমে প্রবেশ করে। ইরহানকে দেখে ঘৃণায় গা ঘিন ঘিন করে ওঠে অদ্বিতীয়ার। অদ্বিতীয়া ইরহানের রুমে ছেড়ে পাশের রুমে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায় তার। অদ্বিতীয়া সবে বিছানা থেকে নামতে যাবে, তার আগেই দরজায় কড়াঘাত শুনতে পেল। অদ্বিতীয়া তড়িঘড়ি করে নেমে দরজা খুলে দিতেই যারা হাঁপাতে হাঁপাতে এসে বলল, বৈঠকখানায় পলির লাশ পাওয়া গেছে। অদ্বিতীয়া, পলির লাশ পাওয়া গেছে মানে? কে মারলো পলিকে? কেউ মারেনি, পলি আত্মহত্যা করেছে। বুঝতে পারছি না মেয়েটা আত্মহত্যা করতে গেল কেন। সে তো দিব্যি হাসি খুশি ছিল। আত্মহত্যা করার তো কোনো কারণ নেই তার কাছে। তবুও কেন মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিল? কথাটা শোনা মাত্রই অদ্বিতীয়া ফ্লোরে বসে পড়ল। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। পলির সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদ্বিতীয়া মনে মনে বলল, মেয়েটার সাথে রাতেও কত কথা হলো। তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। পলি তো আমাকে বলেছিল সে মরতে চায় না, তার ভাইয়ের জন্য বাঁচতে চায়। তাহলে পলি প্যাভেলের কথা বাদ দিয়ে কেন আত্মহত্যার পথ বেছে নিল? অদ্বিতীয়ার ভাবনার মাঝে যারা বলে উঠল,
জানো দ্বিতীয়, আমার মনে হচ্ছে আমাদের যা দেখানো হচ্ছে সেটা সত্য নয়, সত্যের আড়ালে মিথ্যা লুকিয়ে রয়েছে। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না আপু। একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না অদ্বিতীয়া। পলির যদি আত্মহত্যা করারই ছিল, ও তো নিজের রুমেই করতে পারতো। ও কেন বৈঠকখানায় আত্মহত্যা করতে গেল? ছোট চাচির কাছে শুনেছি বৈঠকখানা আমাদের দাদা শ্বশুরের সময় তৈরি করা। তিনিও একজন চেয়ারম্যান ছিলেন। বৈঠকখানায় তিনি গ্রামের লোকেদের সালিশি করতেন। এমনকি বড় বড় লোকেরা আসলে তাদের সাথে তিনি বৈঠকখানায় মিলিত হতেন। তিনি মারা যাওয়ার পর বাবা সেই ধারা অব্যাহত রাখেন। কিন্তু আজ থেকে 10 বছর আগে কোনো কারণবশত বাবা বৈঠকখানা পরিত্যক্ত ঘোষণা করেন। বড় তালা ঝুলিয়ে দেওয়া হয় বৈঠকখানার দরজায়। পলি এত জায়গা থাকতে 10 বছর আগে বন্ধ হওয়া বৈঠকখানায় কেন আত্মহত্যা করলো? বুঝতে পারছি না, এটা কি আদেও আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন? আর যদি খুন হয়েও থাকে তাহলে কে করলো পলির খুন, আর কেনই বা করলো? ভাই আর বাতাস তোমার উপরও লেগেছে দেখছি। পুলিশের বউ, পুলিশের মতোই গোয়েন্দাগিরি করছো। হ্যাঁ করছি, কিন্তু সেটা সন্দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি চাইলেও পলির সাথে ঠিক কী হয়েছে সেটা খুঁজে বের করতে পারবো না, আর না পারবো অপরাধীদের শাস্তি দিতে। শাশুড়ি আম্মা আমার কাছে এসে হাত জোর করে বলেছেন আমি পোয়াতে মানুষ, আমি যেন পলির ব্যাপারে মাথা না ঘামাই। এমনকি ইছানকেও পলির ব্যাপারে জানাতে নিষেধ করেছেন। একটাবার বৈঠকখানায় ঢুকতেও দেয়নি আমাকে। তুমি আসো, সবটা নিজের চোখেই দেখবে বলে যারা নিচে চলে গেল। অদ্বিতীয় যারার পিছু পিছু রুম থেকে বেরিয়ে বৈঠকখানায় গিয়ে দেখে সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। অদ্বিতীয়া তাদের সরিয়ে ভিতরে গিয়ে দেখলো, যা দেখে কলিজা মোচড় দিয়ে উঠল অদ্বিতীয়ার। অদ্বিতীয়া তার ছোট চাচি শাশুড়ি রত্নাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সে কিছুতেই পলের মৃত্যু মেনে নিতে পারছে না। রত্না অদ্বিতীয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করে অদ্বিতীয়া, মানুষ মাত্রই মরণশীল, যেটা হয়েছে সেটা মেনে নাও। কিভাবে মেনে নেব চাচি? রাতেও মেয়েটার সাথে কত কথা হয়েছে আমার। আমার মনে হচ্ছে পলি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে চাচি। আর তাকে খুন করেছে শামসুল জোয়ারদারের ছোট ছেলে ইরহান জোয়ারদার। অদ্বিতীয়ার কথায় চমকে উঠল রত্না। সে তৎক্ষণাৎ অদ্বিতীয়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই কথাটা ভুলেও আর মুখ থেকে বের করো না অদ্বিতীয়া, না হয় তোমার সাথেও সেটাই হবে যেটা পলির সাথে হয়েছে। বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে রত্না বৈঠকখানা থেকে বেরিয়ে এলেন। তার যাওয়ার কিছুক্ষণ পরেই থানার ওসি সহ 2জন কনস্টেবল বৈঠকখানায় প্রবেশ করলেন। তাদেরকে নাকি স্বয়ং শামসুল জোয়ারদার কল করে রেখেছে। ওসি আসা মাত্রই শামসুল জোয়ারদার তাকে আলাদা ডেকে নিয়ে বললেন, টাকা সময় মতন তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, তবে যা করার ভেবেচিন্তে করো। আমার বা আমার ছেলের কোনো প্রকার সম্মানহানি যেন না হয়। আমি থাকতে আপনার কিসের টেনশন? আপনি অযথাই টেনশন করছেন চেয়ারম্যান সাহেব। আমি কথা না কাজে বিশ্বাস করি, যাও গিয়ে নিজের কাজ করো। অদ্বিতীয়া ওসিকে কিছু বলতে যাবে তার আগেই একজন কনস্টেবল পলির হাতের মুঠো থেকে একটা চিরকুট বের করে দিয়ে ওসির হাতে যায়। ওসি সকলের সামনে চিরকুট পড়তে শুরু করে। চিরকুটে লেখা ছিল, আমার লেখাটা যখন আপনারা পড়বেন তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকবো না। সত্যি বলতে মানব সমাজে বসবাস করার মতন মুখ আমার ছিল না। আমি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলাম। নিজেকে মুখ দেখাতে নিজেরই ঘৃণা হচ্ছিল, তাই আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করে নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে চেয়ারম্যান চাচার কাছে আমার একটাই শেষ অনুরোধ রইল, আমার লাশটা যেন পোস্টমর্টেম না করা হয়। ওসি সাহেবকে এটুকু বললেন, মেয়েটা যেহেতু স্বীকারোক্তি দিয়ে গেছে, আবার শেষ ইচ্ছা স্বরূপ তার পোস্টমর্টেম না করার অনুরোধ জানিয়েছে, সেহেতু আমাদের আর কিছু করার নেই। আপনারা লাশ দাফন কাফন করার ব্যবস্থা করুন। বলে ওসি চেয়ারম্যানের সাথে হ্যান্ডশেক করে বৈঠকখানা থেকে বেরিয়ে নিয়ে তাদের গন্তব্যে রওনা হলেন। ইরহান তখনও ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অদ্বিতীয়া গুটি গুটি পায়ে এগিয়ে এসে ইরহানের বিছানার পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে ইরহানকে দেখে বলল, ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে আপনাকে। মনে হচ্ছে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশু। কিন্তু কেউ না জানুক, আমি জানি আপনি একটা খুনি। নিজের আসল চেহারা যাতে কারোর সামনে প্রকাশ না পায় সেজন্য পলিকে খুন করেছেন, যাতে মানুষ ভাবে পলি আত্মহত্যা করেছে। সেটার প্রমাণস্বরূপ আবার সুইসাইড নোট লিখেও রেখেছেন। বাহ, কি দারুণ আইডিয়া। আসলে তুই কোনো মানুষের কাতারে পড়িস না ইরহান, একটা জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে অদ্বিতীয়া ইরহানের মুখের উপর বালিশ চেপে ধরে বলল,
তোর মতন নর্মদার কীট বেঁচে থাকা মানে পলির মতন হাজারটা মেয়ের জীবন নষ্ট করে যাওয়া। ইরহান তখন বাঁচার জন্য ছটপট করতে লাগলো। এক পর্যায়ে ছটপট করতে করতে তার হাত পা স্থির হয়ে গেল, যা দেখে অদ্বিতীয়া পৈশাচিক হাসি হেসে নিজেকে বাহবা দিয়ে বলল, বাহ অদ্বিতীয়া বাহ, একটা জানোয়ারের বিনাশ করলি তুই। ভোরের বেলা যারা তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মুক্তি বেগম সবার জন্য নাস্তা তৈরি করছেন, আর তার দুই জা তাকে এটা ওটা দিয়ে সাহায্য করছে। যারাকে রান্নাঘরে দেখি মুক্তি বেগম বললেন, তুমি এত সকাল সকাল নিচে আসতে গেলে কেন মা? তোমার অসুস্থ শরীর নিয়ে এত সকালে ওঠার প্রয়োজন নেই। যদি কোনো অঘটন ঘটে যায় তখন ইরহান আমাকে ছেড়ে কথা বলবে না। আপনি শুধু শুধুই চিন্তা করছেন মা, আমি একদম ঠিক আছি। তবুও এই সময়ে তোমার সাবধানে থাকা উচিত। সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না মা। আমি আপনাদের কাজে সাহায্য করি? একদমই না, কাজের জন্য আমি আছি, মেজো সেজো আছে, অদ্বিতীয়া আছে, আমরা সবাই না হয় সামলে নেব, তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা মা, আপনারা সবাই এখানে রয়েছেন, কিন্তু অদ্বিতীয়াকে দেখছি না যে। অদ্বিতীয়া কি এখনো নিচে আসেনি? না তো, গতকাল পলের দাফন কাফন শেষ করার পর অদ্বিতীয়াকে তো আর দেখতে পাইনি। রাতে কিছু খাইও নি মেয়েটা। কতবার ডাকা হলো খেতে আসার জন্য, কিন্তু সে ক্ষুধা নাই বলে এড়িয়ে গেল। আসলে অদ্বিতীয়া পলিকে খুব ভালোবাসতো তো, বিয়ের পর থেকেই সব সময় পলির সাথে থেকেছে। পলির এমন মৃত্যু সে মেনে নিতে পারেনি, বড্ড ভেঙে পড়েছে। ঠিক আছে মা, আমি গিয়ে দেখছি। আচ্ছা যাও, সাবধানে যেও। যারা ইরহানের রুমে এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। যারা রুমের ভিতর প্রবেশ করে অদ্বিতীয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। অদ্বিতীয়া বিধ্বস্ত অবস্থায় ফ্লোরে বসে রয়েছে। শাড়ির আঁচল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, দু চোখে লাল বর্ণ ধারণ করেছে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। যারা অদ্বিতীয়ার পাশে বসে অদ্বিতীয়া বলে ডাক দিতেই সে চমকে উঠে বলল, আমায় ছোবে না আপু, আমি একটা খুনি। কি আবল তাবল বকছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? সত্যি বলছি, আমি তোমার দেওরকে খুন করেছি। বিশ্বাস না হলে নিজে চোখে গিয়েই দেখো। কথাটা শোনা মাত্রই যারা দৌড়ে গিয়ে বিছানায় গিয়ে দেখলো ইরহানের শ্বাস চলছে না। ইরহান সত্যিই মারা গিয়েছে। ইরহানের নিথর দেহ দেখে যারা যেন বাক সত্যি হারিয়ে ফেলল। সে ভাবতেও পারেনি অদ্বিতীয়া খুন করার মতন এমন একটা জঘন্য অপরাধ করতে পারে। অদ্বিতীয়ার শেষ পরিণতির কথা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল যারার। বিশেষ করে ইরহানকে শামসুল জোয়ারদার অনেক বেশি ভালোবাসতেন। তার ছেলের খুনিকে তিনি নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না। যারা এসে অদ্বিতীয়ার হাত ধরে বলল, তুমি জানো তোমার শেষ পরিণতি কি হতে চলেছে? জানি আপু, বড়জোর ফাঁসি হবে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি কোনো মানুষের খুন করেছি একটা জানোয়ারের। ওই অমানুষটা বেঁচে থাকলে পলির মতন হাজারটা মেয়ে সমাজে নষ্টা মেয়ের উপাধি পেতে হতো। হাজার হাজার নিষ্পাপ প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই মাতৃগর্ভ থেকে মারা যেত। তুমি ঠিকই বলেছিলে আবু, আমাদের যা দেখানো হয়েছিল সেটা সত্য নয়। সত্যের আড়ালে মিথ্যা লুকিয়েছিল। পলি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে, আর তাকে খুন করেছিল এই অমানুষটা। পলি ওর বাচ্চার মা হতে চলেছিল, যেটা পলি সেদিন রাতে আমাকে জানায়। আমি বলেছিলাম সকালে বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। পলি যখন আমাকে সব বলে নিজের কাজে চলে যাচ্ছিল, তখন আমি দরজার কাছ থেকে কারোর ছায়া সরে যেতে দেখেছিলাম, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে তখন মাথা ঘামাইনি। তখন সেই জায়গায় দাঁড়িয়েছিল ইরহান, আমাদের কথা শুনছিল, আর ওই পলিকে খুন করে সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলছো যে ইরহানই পলির খুন করেছে? অদ্বিতীয়া তৎক্ষণাৎ একটা বোতাম দেখিয়ে বলল, এই যে এই শার্টের বোতামটা, যেটা আমি পলির হাতের মুঠোয় পেয়েছি, আর ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো, তারও শার্টের বোতাম নেই। পলিকে যখন সে খুন করে তখন নিশ্চয়ই তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল, আর তখনই পলি ইরহানের শার্টের বোতাম ছিঁড়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ইরহান সেটা খেয়াল করেনি হয়তো, আর করলেও অমানুষটার কোনো ভয় ছিল না, কারণ পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যেখানে তাকে আটকে রাখতে পারতো। তাই তো আমি নিজের হাতে তার পাপের শাস্তি দিয়েছি, মেরে ফেলেছি তাকে। এখনো এই ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি। কেউ কিছু জানার আগে তুমি পালিয়ে যাও অদ্বিতীয়া। তোমার খুবই কম বয়স, এখনো তোমার কাছে সারাটা জীবন পড়ে রয়েছে। তুমি দূরে কোথাও চলে যাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। না আপু, খুনি তকমা গায়ে লাগিয়ে আমি বাঁচতে চাই না। তুমি কোনো অন্যায় করনি অদ্বিতীয়া। আমি তোমার জায়গায় থাকলে হয়তো এটা করতে পারতাম না। তুমি পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি আমার সন্তানের কসম করে বলছি, কেউ কোনোদিন তোমার ব্যাপারে জানতে পারবে না। তুমি পালিয়ে যাও অদ্বিতীয়া।
অদ্বিতীয়া জারার কথা মতো পিছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। ততক্ষণে চেয়ারম্যানের বাড়িতে শোরগোল পড়ে যায়। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে ইরহানের মৃত্যুর খবর। সেই সাথে এটাও ছড়িয়ে পড়ে যে স্বামীকে খুন করে নববধূ পালিয়ে গিয়েছে। প্রত্যেক থানায় অদ্বিতীয়ার ছবি পাঠিয়ে দেওয়া হয়। মোড়ে মোড়ে পুলিশ গাড়ি থামিয়ে অদ্বিতার খোঁজ করছে। অদ্বিতীয়া তখন ওই শহরের মধ্যে প্রবেশ করেছে। তখনই পুলিশের নজরে আসে সে। অদ্বিতীয়া পুলিশ দেখা মাত্রই কোনো কিছু না ভেবে দৌড় দেয়। আর তখনই একটা ট্রাক এসে অদ্বিতীয়াকে ধাক্কা দেয়। দু চোখে স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখা মেয়েটার শেষ পরিণতি হয় মৃত্যু। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।